Hello viewers, welcome back to our history class. In our previous class, we have already discussed about first two dynasty of Delhi Sultanate. So today we are going to talk about next dynasty of Delhi Sultanate, that is Tughlaq dynasty. So let's get started. তুঘলক ডাইনেস্টি অর্থাৎ তুঘলক বংশের টাইম পিরিয়ড কত ছিল এবার জেনে নেওয়া যাক সেটি। তুঘলক বংশের টাইম পিরিয়ড ছিল 1320 থেকে 1414 সন পর্যন্ত। তুঘলক ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তুঘলক ডাইনেস্টির প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুঘলক। এবার আমরা জানব গিয়াসউদ্দিন তুঘলক সম্বন্ধে ডিটেলসে। গিয়াসউদ্দিন তুঘলক ছিলেন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা। তার প্রকৃত নাম ছিল গাজী মালিক। তাহলে গিয়াসউদ্দিন তুঘলকের প্রকৃত নাম কি ছিল? গিয়াসউদ্দিন তুঘলকের প্রকৃত নাম ছিল গাজী মালিক। তিনি দিল্লির প্রথম সুলতান যিনি গাজী উপাধি গ্রহণ করেছিলেন। 1320 খ্রিস্টাব্দে তিলপথের যুদ্ধে দিল্লির সুলতান নাসিরউদ্দিন খসরু শাহকে পরাজিত ও হত্যা করে দিল্লিতে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। তাহলে দিল্লিতে তুঘলক বংশের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল? 1320 খ্রিস্টাব্দে তিলপথের যুদ্ধে দিল্লির সুলতান নাসিরউদ্দিন খসরু শাহকে গিয়াসউদ্দিন তুঘলক পরাজিত হত্যা করে দিল্লিতে তুঘলক বংশের প্রতিষ্ঠা করেছিলেন। তুঘলকাবাদ নামে তিনি একটি নতুন শহর স্থাপন করেছিলেন। তুঘলকাবাদ নামে তিনি একটি নতুন শহর প্রতিষ্ঠা করেছিলেন। আর শহরটির নাম কি? তুঘলকাবাদ। 29 বার গিয়াসউদ্দিন তুঘলকের সময় মঙ্গল আক্রমণ হয়েছিল। কতবার মঙ্গল আক্রমণ হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এক্সট্রা তোমাদেরকে বলছি, তোমরা লিখে নাও। 29 বার মঙ্গল আক্রমণ হয়েছিল গিয়াসউদ্দিন তুঘলকের সময় এবং তিনি কৃষি ও সেচের উন্নতির জন্য খাল খনন করেছিলেন। তিনি কৃষি এবং সেচের উন্নতির জন্য খাল খনন করেছিলেন। এবার জেনে নেওয়া যাক পরবর্তী শাসক অর্থাৎ মোহাম্মদ বিন তুঘলক সম্বন্ধে। মোহাম্মদ বিন তুঘলকের টাইম পিরিয়ড ছিল 1325 থেকে 1351 সন পর্যন্ত। তার প্রকৃত নাম ছিল ফারুকউদ্দিন মোহাম্মদ জুনা খাঁ। তার প্রকৃত নাম কি ছিল? ফারুকউদ্দিন মোহাম্মদ জুনা খাঁ। তাকে বলা হতো পাগলা রাজা। তিনি ছিলেন পাগলা রাজা নামে পরিচিত। এবার কেন তাকে পাগলা রাজা নামে বলা হতো সে কারণটা বলছি। 1326-এ তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন এবং তার নাম দিয়েছিলেন দৌলতাবাদ। তারপরে আবার কি করলেন? 1335-এ আবার দেবগিরি থেকে পুনরায় দিল্লিতে স্থানান্তরিত করে নিয়ে যান তার রাজধানী। এই সমস্ত কারণের জন্যে বা এই সমস্ত অ্যাক্টিভিটির জন্যে তাকে বলা হতো পাগলা রাজা। 1329 থেকে 30-এ তিনি প্রতীক মুদ্রা বা তামার নোট প্রচলন করেছিলেন। তো ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1329 থেকে 30-এ প্রতীক মুদ্রা বা তামার নোট কে প্রচলন করেছিলেন? তামার নোট প্রচলন করেছিলেন কে? না, মোহাম্মদ বিন তুঘলক। এটি কবে? 1329 থেকে 30 সনের মধ্যে। তিনি দোয়াব সংস্কার করেন এবং তিনি প্রথম ভারতীয় শাসক যিনি কৃষিকাজে উন্নতির জন্য একটি পৃথক দপ্তর বা আমির-ই-কোহি তৈরি করেন। তাহলে বলো, আমির-ই-কোহি কে তৈরি করেছিলেন? মোহাম্মদ বিন তুঘলক। কি জন্যে? কৃষিকাজে উন্নতির জন্য। 1328 থেকে 29-এ মঙ্গল নেতা তরমা শিরিন খান ভারত আক্রমণ করেন। কার সময় করেছিলেন? মোহাম্মদ বিন তুঘলকের সময়। কে সেটা? তিনি ছিলেন মঙ্গল নেতা, তার নাম কি? তরমা শিরিন। সেটি কবে? 1328 থেকে 29-এ। মরক্কোর ভ্রমণকারী ইবন বতুতা মোহাম্মদ বিন তুঘলকের সময় ভারতে এসেছিলেন এবং তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট। তার নাম কি? তার নাম ছিল কিতাব উল রাহেলা। তাহলে ইবন বতুতার লেখা গ্রন্থটির নাম কি? কিতাব উল রাহেলা। সুলতানি যুগে কারাভান নামে পরিচিত ছিল মোহাম্মদ বিন তুঘলক।
আল সুলতান জিল্লি আল্লাহ বা সুলতান আল্লাহর ছায়া লেখাটি নিজের মুদ্রায় অঙ্কিত বা খোদাই করেছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় বলে রাখছি যে তার সময় জৈন পণ্ডিত রাজশেখর ও জিন প্রভাসুরী ছিলেন পৃষ্ঠপোষক। তাহলে তার পৃষ্ঠপোষক কে ছিলেন? জৈন পণ্ডিত রাজশেখর ও জিন প্রভাসুরী ছিলেন মোহাম্মদ বিন তুগলকের পৃষ্ঠপোষক। এবং তিনি ইবন বতুতাকে দূত হিসাবে কোথায় পাঠিয়েছিলেন? চীনে পাঠিয়েছিলেন। এবার আমরা আলোচনা করব পরবর্তী শাসক ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে। ফিরোজ শাহ তুগলক ছিলেন সুলতানি যুগের আকবর এবং তার টাইম পিরিয়ড ছিল 1351 থেকে 1388 সন পর্যন্ত। খলিফার ভৃত্য বলে তিনি নিজেকে ঘোষণা করেছিলেন এবং তিনি কি করেছিলেন? দাগ ও হুলিয়া ব্যবস্থা তুলে দিয়েছিলেন। মানে খলজি ডাইনেস্টির আলাউদ্দিন খলজির কথা তোমরা নিশ্চয়ই জেনেছো। আলাউদ্দিন খলজি কি করেছিলেন? দাগ হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং সেই দাগ হুলিয়া ব্যবস্থাকেই কে তুলে দিয়েছিলেন? তুগলক বংশের রাজা ফিরোজ শাহ তুগলক। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট পয়েন্ট, ফিরোজ শাহ তুগলককে রোম সম্রাট অগাস্টাসের সঙ্গে তুলনা করেছিলেন। অগাস্টাসের সঙ্গে তুলনা করা হয়েছিল। তাহলে ফিরোজ শাহ তুগলককে কার সাথে তুলনা করা হয়েছে? রোম সম্রাট অগাস্টাসের সঙ্গে। এবং তিনি কি করেছিলেন? কুতুব মিনারের সংস্কার করেছিলেন। কুতুব মিনার নির্মাণ কে করেছিলেন? তোমরা গুলাম ডাইনেস্টিতে পড়েছো, মনে করো? হ্যাঁ, কুতুবউদ্দিন আইবক। ভেরি গুড। কুতুবউদ্দিন আইবক কী করেছিলেন? কুতুব মিনার নির্মাণ করেছিলেন এবং সেটির কাজটা সমাপ্ত কে করেছিল? সেটাও তোমরা সেখানে পড়েছো। তার জামাতার নাম কি ছিল? ভেরি গুড, ইবন বতুতা। ইবন বতুতা কী করেছিল? কুতুব মিনার নির্মাণ কার্যটা শেষ করেছিল। আর তার রিপেয়ার কে করেছিল? সংস্কার, সেটা করেছিল কে? তুগলক বংশের রাজা শাসক ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে? এই রিলেটেড কোয়েশ্চেন পরীক্ষায় বহুবার এসে থাকে। প্রত্যেকে এটি নোট ডাউন করে রাখবে, মনে রাখতে চেষ্টা করবে। এবং তিনি কি করেছিলেন? 5টি বড় খাল নির্মাণ করেছিলেন এবং বহু খালগুলো সংস্কার করেছিলেন। তোফার ও মিরার থেকে তিনি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন। দার উল সাফা নামে একটি দান্তব্য চিকিৎসালয় গঠন করেছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট কথা। তোফার ও মিরার থেকে 2টি অশোক স্তম্ভ কে নিয়ে এসেছিলেন? ফিরোজ শাহ তুগলক। এবং তিনি একটি দান্তব্য চিকিৎসালয় গঠন করেছিলেন। সেই চিকিৎসালয়টার নাম কি? দার উল সাফা। এবং তার সময়ে সবথেকে বেশি গোলাম বা দাস ছিল এবং তাদের জন্য তিনি একটি কর্মসংস্থান করে দিয়েছিলেন। তার নাম কি? দেওয়ানি বন্দেগান। ভীষণ ইম্পর্টেন্ট। ফিরোজ শাহ তুগলক কী করেছিলেন? দাসদের জন্য একটি পৃথক ব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং তার নাম কি ছিল? তার নাম ছিল দেওয়ান ই বন্দেগান। তিনি 28 রকম করের বদলে 4 রকম কর প্রত্যাবর্তন করেছিলেন। খারাস কৃষিজাত পণ্যের 1/10 খামাস যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের 1/5 অংশ, জাকাতধারী মুসলমানদের উপর ধার্য কর, জিজিয়া ও মুসলমানদের উপর এক প্রকার ধার্য কর ছিল। এবং তিনি স্বল্পমূল্যের মুদ্রাগুলো যেমন জিতল, অর্ধজিতল, আধা, সিকি জিতল, বিক এ সমস্ত চালু করেছিলেন। সেনাদের ও কর্মচারীদের বেতনের পরিবর্তে কি প্রথা চালু করেছিলেন? জায়গির দান প্রথা চালু করেছিলেন। ঠিক আছে? এটা মনে রাখবে যে সেনা ও কর্মচারীদের বেতনের পরিবর্তে ফিরোজ শাহ তুগলক কোন প্রথা চালু করেছিলেন? জায়গির দান প্রথা। এগুলি হলো ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টস। প্রত্যেকে নোট ডাউন করে রাখো যা যা বলেছিলাম এবং এগুলোকে অবশ্যই সবসময় রিভিশন দিতে থাকো। এর পরবর্তী শাসক যিনি, তার সময়ে তেমন কিছু ঘটনা ঘটেনি, তাই আমি এটা নিয়ে এক্সট্রা কিছু লিখিনি। তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, নোট ডাউন করে রাখতে পারো অথবা মনে রাখতে পারো। তিনি ছিলেন নাসির উদ্দিন মাহমুদ শাহ। তার টাইম পিরিয়ড ছিল 1394 থেকে 1413 পর্যন্ত। নাসির উদ্দিন মাহমুদ শাহ, তার টাইম পিরিয়ড ছিল কত? না 1394 থেকে 1413 পর্যন্ত। তিনি ছিলেন এই তুগলক ডাইনেস্টির সর্বশেষ সুলতান। তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? নাসির উদ্দিন মাহমুদ শাহ। 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। এটা একটা ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা এসে থাকে যে কার সময়ে কবে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। আনসার হয়ে যাবে নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। আশা করছি তোমাদের আজকের ক্লাসটি ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকে এনজয় করেছো।
ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস আজকে আলোচনা করা হলো। যা যা পড়লে এই অধ্যায়টি তোমরা খুব ভালো করে পড়বে, এবং প্রিভিয়াস যা পড়ানো হয়েছে অর্থাৎ গুলাম ডাইনেস্টি, খিলজি ডাইনেস্টি এবং আজ হলো তোমাদের তুগলক ডাইনেস্টি, অর্থাৎ তিনটি ডাইনেস্টি তোমাদেরকে ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেল। তোমরা তিনটি ডাইনেস্টি খুব ভালো করে মন দিয়ে পড়ো। আশা করছি এখান থেকে অনেক কোয়েশ্চেন তোমরা আপকামিং এক্সামগুলোতে কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে নেক্সট ডাইনেস্টি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি অল অফ ইউ।